রাস্তাঘাট ভাঙাচোরা এটা একটা সমস্যা, কেউ বলেন এই দেশের মানুষ সব খারাপ, এটা একটা সমস্যা। আসলে বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে পারি না। যিনি ক্ষমতায় যান উনি কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চান না, আর যিনি বিরোধী দলে থাকেন ওনারা দেখেন যে ওনারা কোনোভাবেই ক্ষমতায় যেতে পারবেন না, কারণ তখন শুরু হয় এই ক্ষমতা নিয়ে মারামারি টানাটানি। যিনি ক্ষমতায় থাকেন উনি ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য প্রথমে যে কাজটি করে সেটা হচ্ছে যে পরের নির্বাচনটাকে কিভাবে নিয়ন্ত্রিত, কারচুপিপূর্ণ এবং জালিয়াতির করা যায় সেই জন্য নানান রকম ফায়দা ফন্দি আটেন এবং নানান রকম কৌশল করেন। এই কৌশলের এক নম্বর হিসেবে বিচার বিভাগে ওনার অনুগত সব বিচারক নিয়োগ দেন। এটা হচ্ছে এক নম্বর, যে সব কিছুই প্রধানমন্ত্রীর কাছে থাকবে, সব প্রধানমন্ত্রীর অনুগত। নির্বাচন কমিশনে কিছু কার্টুনকে বসান, সিরিয়াসলি কিছু জোকার, কিছু কার্টুনকে বসান যারা সরকারের কথা মেনে চলবে। দ্বিতীয় যে কাজটা ওনারা করেন সেটা হচ্ছে যে এই সশস্ত্র বাহিনী, পুলিশ, প্রশাসন সবাইয়ের মধ্যে একটা দলীয়করণ করেন এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, পিএসসি, সিএসি, ন্যায়পাল, দুদক যদিও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এইসব সব জায়গায় নিজের অনুগত লোক বসান। ছিল 9 মাসের, সেটা আমি রিপোর্টার হিসেবে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি এবং প্রচুর রিপোর্ট করার আমার অপরচুনিটি হয়েছিল, সেই জন্য আমি সেই জায়গা থেকে কথা বলবো। আর আমি আইনের ছাত্রও না এবং আইনজ্ঞও না, তারপরেও সংবিধান বিষয়ে দুই একটা কথা বলবো। এখানে শিহির ভাই আছেন, ফুয়াদ ভাই আছেন, তো ওনাদেরকে অ্যাড্রেস করে বলবো। সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আছে, সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি যদি পদ শূন্য হয়, মারা যায়, রাষ্ট্রপতি যদি দায়িত্ব পালন অপারগ হন, তাহলে কি হবে এটা সংবিধানে বলা আছে। আমাদের যারা মেম্বার অফ পার্লামেন্ট আছেন ওনারা যদি কেউ মৃত্যুজনিত কারণে পদ শূন্য হয় তাহলে কি হবে সেটি সংবিধানে বলা আছে। বাংলাদেশের সংবিধানে একটা মাত্র পদের বিষয়ে বলা নাই যেটা শূন্য হলে কি হবে। ইনি হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর মৃত্যুবরণের কোনো সুযোগ নাই, প্রধানমন্ত্রী অমর। কারণ প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তারপরেও প্রধানমন্ত্রীর আর্টিকেল 57-এর কারণে ওনার উত্তরসূরি দায়িত্বে না আসা পর্যন্ত কোনো কিছুই ওনাকে স্বীয় দায়িত্ব পালনে বারিত করিবে না। তো 2024 সালের 5 আগস্ট যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি যেদিন রিজাইন করলেন প্রেসিডেন্টের কাছে, তো এটা একটা মিস্টিরিয়াস বিষয়, সেই রিজাইন লেটার, এটা নিয়ে পরবর্তী সময় প্রচুর বিতর্ক হয়েছে যে এই পদত্যাগপত্র পাওয়া গেছে কি যায় না, পদত্যাগপত্র আছে কি নাই, যাক আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। তো 5 তারিখ প্রধানমন্ত্রী রিজাইন করার পর যেটি আইন অনুযায়ী হওয়ার কথা ছিল, মন্ত্রিপরিষদ থেকে একটি প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল যে প্রধানমন্ত্রী রিজাইন করেছেন, ফাইন। তো প্রধানমন্ত্রী যদি রিজাইন করেও থাকেন তাহলে রিজাইন করার পর 8 তারিখ নতুন সরকার গঠিত হয়েছে, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীয় দায়িত্ব পালনে কোনো কিছুই বারিত করার কথা না আর্টিকেল 57 অনুযায়ী। তো ওই সময়ে যে আর্টিকেল 64 অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে, তারপরে আর্টিকেল 57(2) অনুযায়ী পার্লামেন্ট ডিসলভ করা হয়েছে, এই একটি যে আর্টিকেল 57(2) এই একটা জায়গায় লেখা আছে যে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ লাগবে। তো প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা পদেই ছিলেন আর্টিকেল 57(3) এর কারণে, তাহলে ওনার লিখিত পরামর্শটা কোথায়? এই 46 দিয়ে যে অ্যাটর্নি জেনারেল হয়েছে সেই পরামর্শ নয় লিখিত হলো না, কিন্তু সেই পরামর্শটা তো নিশ্চয়ই শেখ হাসিনা দিয়েছেন। কিভাবে দিলেন, কবে দিলেন, কার মাধ্যমে দিলেন, এই প্রশ্নগুলো। তারপরে 106-এর মাধ্যমে যে মতামত চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স, সেটিও তো রাষ্ট্রপতি স্বাধীনভাবে চাইতে পারেন না। তো রাষ্ট্রপতি মন্ত্রিসভার অনুমোদনে বা প্রধানমন্ত্রীর পরামর্শ চেয়েছেন, সেই পরামর্শটা শেখ হাসিনা কখন দিলেন? কারণ উনি তো 6, 7 এবং 8 তারিখ রাত 8:30 পর্যন্ত বাংলাদেশের শাসনভারে উনি বহাল ছিলেন। তারপরে যে ডক্টর ইউনূস গঠিত হলো, যাক এটি হয়তো সুপ্রিম কোর্টের রায় আছেন, সুপ্রিম কোর্ট সংবিধানকে ওনারা এক্সপ্লেন করতে পারেন, ওনারা কাস্টোডিয়ান, ওনারা হয়তো বা ভালো মনে করেছেন, তাই 106 অন্তর্বর্তীকালীন সরকার 106-এর অধীনে একটা অন্তর্বর্তী সরকার গঠনের পারমিশন ওনারা দিয়েছেন। কীভাবে দিয়েছেন আমি জানি না, যেহেতু এটা সংবিধানে নাই, তারপরেও ওনারা হয়তো দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাঝের 3 দিন যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকলেন এই সংবিধান মানার কারণে, যেহেতু আমরা যে সবাই সংবিধান মানতেছি, তো এইরকম ঘটনা যে ঘটলো এগুলোর ভবিষ্যতে জবাব কি হবে, 1 নম্বর বিষয়। এবার স্যাটায়ারের বাইরে এসে যে কথাটা বলি সেটি হচ্ছে ডক্টর কামাল হোসেন যারা আছে তাদেরকে একবার প্রশ্ন করা হয়েছিল, মানে আমি জানতে চেয়েছিলাম যে স্যার এই যে আপনারা প্রধানমন্ত্রী পদ শূন্য হলে কি হবে, এইটা যে সংবিধান রাখলেন না এবং প্রধানমন্ত্রী যে অমর, উনি স্বীয় দায়িত্বে থাকবেন উত্তরসূরি না আসা পর্যন্ত, কোনো কিছুই বাড়িতে করবে না, এটা কেন ঘটলো? উনি তখন বলেছিলেন আমাকে যে ওনারা বঙ্গবন্ধুকে সামনে রেখে সংবিধান প্রণয়ন করেছেন। বঙ্গবন্ধু অনেক বড় নেতা, তখন উনি জাতির পিতা। তো বঙ্গবন্ধুর যে কিছু হতে পারে, এই পদটা যে শূন্য হয়ে যেতে পারে, এই চিন্তাই ওনারা করেন নাই।
তো সেম একটা বিষয় এখন আবার শুরু হয়েছে যে প্রধানমন্ত্রীর প্রচুর ক্ষমতা থাকতে হবে, নির্বাহী ক্ষমতা থাকতে হবে। তো আমি একটু জুলাই সনদে চলে আসছি অল্প এই আলাপটা দিয়েই। সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা কনসেপ্ট আছে, সেটা আইয়ুব খানের কনসেপ্ট। সেটা হচ্ছে যে শক্তিশালী সরকার পৃথিবীর কোথাও ভালো কিছু করতে পারেনি। অনেকেই খুব দ্রুত একটা এক্সাম্পল দেন যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী সরকারের কারণে দেশটির প্রচুর উন্নতি হয়েছে। আসলে এই দুটি হচ্ছে এক্সেপশন। আপনি জাপান যান, ইউরোপ যান, নর্থ আমেরিকা যান, যারা ট্রুলি ডেমোক্রেটিক কান্ট্রি, আপনি ওইখানে কোথাও এত শক্তিশালী সরকার পাবেন না, যেখানে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা পুঞ্জীভূত। এক ব্যক্তির হাতে এবং এক জায়গায় যেখানে ক্ষমতা পুঞ্জীভূত থাকবে, সেখানেই স্বৈরতন্ত্র, অপশাসন, গণতন্ত্রহীনতার উত্থান হবে। অনেকে যে বলেন যে জুলাই সনদ আসলে কি, জুলাই সনদ কেন, এটা হইলে কি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, দেশে কি আর কোনো সমস্যা নাই? আসলে জুলাই সনদ হচ্ছে সেই জিনিসটা, সেটি হচ্ছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতাকে ভাগ করা। আমি জুলাই সনদকে মধ্যে একটু ছোট্ট করে বলি যে প্রশ্ন ছিল যে এই সনদটা কেন করবে বা সংস্কারটা কেন করবে, সংস্কারটা আসলে কি? আসলে মূল সংস্কার ছিল বাংলাদেশের সমস্যা কি, এইটা খুঁজতে গিয়ে মূল সংস্কারের প্রশ্ন আসছে। অনেকেই বলেন যে বাংলাদেশে কারাপশন একটা সমস্যা, কেউ বলেন যে বাংলাদেশে রাস্তাঘাট ভাঙাচোরা এটা একটা সমস্যা, কেউ বলেন এই দেশের মানুষ সব খারাপ, এটা একটা সমস্যা। আসলে বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে পারি না। যিনি ক্ষমতায় যান উনি কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চান না, আর যিনি বিরোধী দলে থাকেন ওনারা দেখেন যে ওনারা কোনোভাবেই ক্ষমতায় যেতে পারবেন না। কারণ তখন শুরু হয় এই ক্ষমতা নিয়ে মারামারি, টানাটানি। যিনি ক্ষমতায় থাকেন উনি ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য প্রথমে যে কাজটি করে সেটা হচ্ছে যে পরের নির্বাচনটাকে কিভাবে নিয়ন্ত্রিত, কারচুপিপূর্ণ এবং জালিয়াতির করা যায় সেই জন্য নানান রকম ফন্দি আটেন এবং নানান রকম কৌশল করেন। এই কৌশলের এক নম্বর হিসেবে বিচার বিভাগে ওনার অনুগত সব বিচারক নিয়োগ দেন। এটা হচ্ছে এক নম্বর, যে সব কিছুই প্রধানমন্ত্রীর কাছে থাকবে, সব প্রধানমন্ত্রীর অনুগত। নির্বাচন কমিশনে কিছু কার্টুনকে বসান, সিরিয়াসলি কিছু জোকার, কিছু কার্টুনকে বসান যারা সরকারের কথা মেনে চলবে। দ্বিতীয় যে কাজটা ওনারা করেন সেটা হচ্ছে যে এই সশস্ত্র বাহিনী, পুলিশ, প্রশাসন সবাইয়ের মধ্যে একটা দলীয়করণ করেন এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, পিএসসি, সিএসি, ন্যায়পাল, দুদক যদিও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এইসব সব জায়গায় নিজের অনুগত লোক বসান। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে নির্বাচন হবে একটা নামমাত্র। এই সমস্ত সংস্থা সরকারকে সহযোগিতা করবে। বিনিময়ে কি করে? বিনিময়ে সরকার তাদেরকে অপকর্ম করার জন্য ফ্রি লাইসেন্স দেয়, যে তোমার যা ইচ্ছা করো, 5 বছর পরে তুমি শুধু আমার সমর্থন করবা, তোমার আর কোনো কাজ নাই, আর কিছু করতে হবে না। তো সরকারও যা ইচ্ছা করে, কিন্তু যদি সরকার জানে যে 5 বছর পর একটা ক্রেডিবল ইলেকশন হবে, একটা স্বচ্ছ নির্বাচন হবে এবং তাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, তাহলে সরকার চাইলেও ততখানি খারাপ হবে না, বা কিছু খারাপ কাজ করলেও সেটা লুকোচুরি করে করবে, কারণ তাকে তো জনগণের কাছে যাইতে হবে। তো এই জন্য জুলাই সনদে যে জিনিসটাকে জোর দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে ক্ষমতার জন্য পিসফুল পাওয়ার ট্রান্সফার হয়। এটা নিশ্চিত করার জন্য কি লাগবে? আমাদের একটা স্বাধীন বিচার বিভাগ লাগবে যারা সরকারের অনুগত হয়ে চলবে না। আমাদের একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন লাগবে, আমাদের কয়েকটা সাংবিধানিক প্রতিষ্ঠান লাগবে। এইটুকুই জুলাই সনদ, এইটুকুই সংস্কার। আর আরেকটা বিষয় হচ্ছে যে অতীতে দেখা গেছে যারা ক্ষমতায় যায় তারা তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে সংবিধানকে পলিউটেড করে, এমন করে সংবিধান সংশোধন করে যেন সে আজীবন ক্ষমতায় থাকতে পারে। এক্সাম্পল, 2011-এ যখন 15th অ্যামেন্ডমেন্ট আসলো আওয়ামী লীগের, তখন 234 আসন। তো যা ইচ্ছা তা করতে পারে, নারীকে পুরুষ বানানো এবং পুরুষকে নারী বানানো ছাড়া যে কোনো সাংবিধানিক পরিবর্তন তারা করতে পারে। সেটা করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া সহ সব কিছু ওনারা করছেন। এর আগে 2004-এ যে 14th অ্যামেন্ডমেন্ট ছিল বিএনপি জামাত জোট সরকারের, সেই জোট সরকার তত্ত্বাবধায়ক সরকার যেটা অলমোস্ট এস্টাবলিশ ছিল সেটাকে পলিউটেড করেছিলেন বিচারপতিদের বয়স বাড়ানোর মাধ্যমে। তো এই ঘটনাগুলো তো বাংলাদেশে ঘটে গেছে। তো এই জন্য ছিল সংবিধানটা যেন প্রোটেক্টেড থাকে, যেন একটা আপার হাউস প্রতিষ্ঠা করা, একটা উচ্চকক্ষটা হবে একটা ভোটের অনুপাতে, যেখান থেকে আপনি সরকার চাইলেই সংবিধান সংশোধন করতে পারবে না, যেহেতু উচ্চকক্ষে আপনার অ্যাটলিস্ট 51 মেম্বারের সাপোর্ট লাগবে। সেই ক্ষেত্রে সরকারকে নির্বাচনে 47 মানে ক্ষমতাসীন দলকে 47-48% ভোট পাইতে হবে। আর এই 51 তাকে সিকিউর করতে গেলে কোনো না কোনোভাবে বিরোধী দলের সঙ্গে একটা কনসেনসাস থাকতে হবে। সেই জন্যই সেটাই বলা আছে এই জুলাই সনদে, সেটাই ছিল মুখ্য উদ্দেশ্য। আসলে বলা নেই মুখ্য উদ্দেশ্য, যেন সরকারি বিরোধী দল সবসময় কোনো না কোনো একটা পয়েন্টে অন্তত একমত থাকে, একসঙ্গে চলে। এই জন্যই তো মোটামুটি এটাই হচ্ছে জুলাই সনদ। আমি যতটুকু বুঝেছি, আমি যতটুকু রিপোর্টার হিসেবে কভার করে বুঝেছি। এবার আসেন জুলাই বাস্তবায়ন আদেশ। এখন বাংলাদেশে খুবই বিতর্ক হচ্ছে যে জুলাই বাস্তবায়ন আদেশ সাংবিধানিক নাকি অসাংবিধানিক, আইনে আছে নাকি নাই। তো আমি এই ক্ষেত্রে বলবো যে
সরকারি দলের ভাষ্য এই ক্ষেত্রে ঠিক। বাংলাদেশের বর্তমান যে সংবিধান, বর্তমান যে আইন কানুন, সেখানে আদেশ জারির কোনো ক্ষমতা রাষ্ট্রপতির নেই। আদেশ জারি ক্ষমতা সরকারের নেই। সরকার অধ্যাদেশ জারি করতে পারে, সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে, অফিস আদেশ জারি করতে পারে, বিধিমালা জারি করতে পারে, প্রবিধিমালা জারি করতে, প্রবিধান জারি করতে পারে, কিন্তু আদেশ জারি করতে পারেন না। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই যে আদেশ তেলের বৈধতা কি? আপনারা যদি গণভোটটা দেখে থাকেন, গণভোটের ব্যালট যদি আপনাদের সবার খেয়াল থাকে, তাহলে গণভোটে যারা ভোট দিয়েছেন, আমি ভোট দিয়েছিলাম, আমার আঙুলে দাগ আছে, সেখানে প্রথম লাইনটা হচ্ছে আপনি কি জুলাই বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদ উইদিন ব্রেকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ সমর্থন করছেন, সমর্থন জ্ঞাপন করছেন? তো কথা যেটি হচ্ছে যে বাংলাদেশের জনগণ এই রাষ্ট্রের মালিক, সেই মালিক পক্ষ এই আদেশকে বাস্তবায়ন করার জন্য, এই বাস্তবায়ন আদেশকে সমর্থন করেছেন, তারা আদেশকে বৈধতা দিয়েছেন। এটিই হচ্ছে আদেশের বৈধতা। এটি সংবিধানে আছে কি না, এই রাষ্ট্রপতি জারি করতে কি পারেন না, এই বিতর্ক আমার কাছে এখন অনর্থক মনে হয়। আর শেষ 31 সেকেন্ডে শেষ করছি, শেষ যে কথাটি সেটি হচ্ছে যে জুলাই সনদে যেভাবে দুদক গঠন করতে বলা হয়েছে, যেভাবে পিএসসি গঠন করতে বলা হয়েছে, নাইপাল, সিএজি, তত্ত্বাবধায়ক সরকার এবং আপার হাউস, এই তো 6টা বিষয়, আর তো কিছু নাই। এই 6টা বিষয় যেভাবে গণভোটে বাস্তবায়িত হয়েছে, সেভাবে বাস্তবায়ন হইলে কি সমস্যা, এইটা আমি এখন পর্যন্ত কারো মুখ থেকে শুনতেছি না যে এইটা বাস্তবায়ন হলে এই সমস্যা হবে। এইটা নিয়ে আপনারা ডিসকাস করেন যে সরকারি দল যে এটা আপনারা বাস্তবায়ন করতে চান না, ফাইন, করতে চান না, অসুবিধা নেই। আপনারা সরকার, আপনাদের 2/3 মেজরিটি আছে, জনগণ আপনাদেরকে পাওয়ার দিচ্ছে, কিন্তু এটা বাস্তবায়ন করলে অসুবিধাটা কি, এটাও তো বলেন। যেমন বলা হয়েছে যে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী, বিরোধী দল নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং থার্ড লার্জেস্ট পার্টির যিনি লিডার, ওনারা মিলে গঠন করবেন। তো এটা মিলে গঠন করলে কি সমস্যা, এটা বলেন। আরেকটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যেটি হচ্ছে যে এই 5 জন ওনারা মিলে 4-1 ভোটে, ওনারা না পারলে বিচারপতি যোগ হওয়ার মাধ্যমে আসবে, যেন একটা নিউট্রাল তত্ত্বাবধায়ক সরকার হয়। এটা মানলে কি সমস্যা, এটা হলে কি সমস্যা, এই বিষয়ে ডিসকাস করেন। এটা হলে বরং যেটা হবে যে আপনি একটা নিউট্রাল তত্ত্বাবধায়ক সরকার পাবেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে আর প্রশ্ন উঠবে না। দেখেন আমাদের দেশের একটা মূল সমস্যা যেটা হচ্ছে যে নির্বাচনে যেই জয়ী হয় তাকে পরবর্তী সময়ে ভেরিফাই করা হয় যে তোমার ইলেকশনে ভুয়া ইলেকশন আসছে, সরকারের মোরালিটি ক্ষুণ্ণ হয়, সরকারের অথরিটি ক্ষুণ্ণ হয়। তো ফেয়ার ইলেকশন তো যারা ক্ষমতায় আসবে তাদের জন্য জরুরি। তো আপনাদের নিজেদের স্বার্থে, যারা রাজনৈতিক দল, তাদের নিজেদের স্বার্থেই এই সংস্কার করা উচিত। জনগণ যেটি ভোট দিয়েছেন 68.6%, সেটি মেনে নেওয়া উচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ।